বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী যেমন সবাই চেনেন, কিন্তু সবথেকে বেশি তাকে চেনেন অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী হিসাবে। কারণ আমাদের ছোটবেলা থেকে বা আমাদের বাবা মা প্রত্যেকের জেনারেশন চিরঞ্জিত চক্রবর্তী মানেই কিন্তু হিট। আর আজকে আমরা যে আপনাদের সঙ্গে আলোচনায় এসছি বা আপনাদের সামনে যে প্রোগ্রামটি নিয়ে এসছি, তাতে যে রাজনৈতিক কচকচানি থাকবে এমনটা কিন্তু নয়। বিভিন্ন সামাজিক ইস্যু এবং বারাসাতের বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী থেকে অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী, তার সমস্ত জার্নি নিয়ে আমরা কথা বলবো। চিরঞ্জিত দা, স্বাগত আপনাকে। এবং নমস্কার সবাই। হ্যাঁ, আমি প্রথমেই একটা প্রশ্ন রাখবো যে আপনি আজকে অ্যান্টি ডাক ডের একটা প্রোগ্রামে বারাসাতে এসেছিলেন, রবীন্দ্র ভবনে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন এবং বিভিন্ন বাচ্চাদের সঙ্গে বিভিন্ন ধরনের অভিজ্ঞতা আপনার হয়েছে, যেটা আপনি শেয়ার করছিলেন। কিন্তু জানতে চাইবো, আজকালকার দিনে বাচ্চাদের মধ্যে একটা প্রবণতা থাকে না যে ছোটবেলা থেকে মানে বিভিন্ন বাবা মায়েদের সঙ্গ না পাওয়ার কারণে ড্রাগের দিকে ঝুঁকে পড়ার একটা প্রবণতা দেখা যায় অনেক সময়। কি বলবেন এই জিনিসটা নিয়ে, প্রবণতা নিয়ে? ড্রাগের অনেক রকম কারণ থাকতে পারে। ড্রাগ অ্যাডিক্ট হওয়ার প্রবণতা থাকে। সেটা হচ্ছে, প্রথম হচ্ছে এক্সপেরিমেন্ট করতে মজা লাগে, যে কোনো ছোট বাচ্চার মজা লাগে। বাচ্চা মানে স্কুল কলেজের আর কি। আমি একবার করেছিলাম, ম্যান্ড্রেক্স খেয়েছিলাম। আমার বন্ধুরা খায় দেখে একদিন নিয়ে, ওরা বলেছিল একটা খেতে না, বারণ করেছিল, আধখানা খা, তুই নিতে পারবি না। কিন্তু আমি একটাই নিয়েছিলাম, নিয়ে কিছুই হয় না। তারপর আমরা বসে আছি রকে, এই গোল পার্কে, ওইখানে থাকতাম, যেখানে তার বাইরের দিকে মেন বাস স্ট্যান্ডের দিকে বসে আছি একটা জায়গায়। আমরা হঠাৎ আমি ফিল করলাম যে একটা ট্রাম গেল, তো ট্রামের ঘন্টাটা যেটা বাজিয়ে গেল সেটা থামছে না। আমাকে মানে কখন যে ওটা অ্যাটাক করেছে, ঢুকেছে আমার ভেতরে, হ্যালুসিনেশনটা, সেটা বোঝা যায় না। স্লোলি ঢুকে গেছে কখন আর কি। মনে হচ্ছে টাং 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 টাং, এরকম বেরিয়েছে। ট্রাম নেই, ও বাজনা কিন্তু আমার কানে আসছে। তারপরে দেখলাম ট্রামটায় ওয়েভ হয়ে যাচ্ছে, বাসটা এরম যাচ্ছে, এরম ওয়েভ যাচ্ছে। আমার যে বন্ধুটা দাঁড়িয়ে আছে সামনে, যার সঙ্গে কথা বলছি আমি, তার কোনো কথা শুনতে পাচ্ছি না, খালি ঠোঁট নড়ছে। আর সে দুটো, একই বন্ধু দুটো দাঁড়িয়ে আছে, এ হাত নাড়লে ও হাত নাড়ছে। এই প্রথম বুঝতে পারলাম এটা কিছু হচ্ছে, গোলমাল। মাথা ঘুরছে না, মনের ভেতরে ফুরফুর করে একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আলোটা খুব সুন্দর লাগছে, সব আলোগুলো মনে হচ্ছে স্টার্স হয়ে গেছে, স্টারের মতো। ভ্যান গগের ছবিতে যেমন স্টার্স থাকে, স্টারি নাইটে সেরকম আছে। তারপরে আমি জানি না, কারণ আমাকে বাড়িতে পৌঁছে দিয়েছে ওরা, মানে আই ওয়াজ সেন্সলেস প্রবাবলি, কারণ ওরা তখনই বলেছিল একটা খাস না, বারণ করছে। এটা আমার একমাত্র, যে এটা আমি অমৃতবাজার পত্রিকাতে লিখেওছিলাম এক্সপিরিয়েন্সটা। তারপরে আমি আর খাইনি, মানে একটু ভয়ই পেয়েছিলাম, কারণ আমি অজ্ঞান হয়ে গেছিলাম। তো মনে হয় কিছু একটা হয়েছিল, আমি জানি না, কিন্তু আমি সিগারেটটা খেয়েছি। তো এই জায়গাটা এক্সপেরিমেন্ট করতে লাস্ট টাইম যখন বক্তৃতা শেষ করলাম আজকে ওদের ওখানে, ওখানে আরেকটা পয়েন্ট ছিল, সেটা দেখলাম কেউই বললো না, ড্রাগ নিয়েই বললো, যেটা ইলিসিট ট্রাফিকিং, মেয়ে পাচার। আমি একটা ছবি করছিলাম, তার স্ক্রিপ্টও বানাচ্ছি, এখনো বানাচ্ছিলাম। এটা মমতাকে বলেওছিলাম, গল্পটার কথা খুব ভালো লেগেছিল। সেটা যে আড়কাঠি বলে। আড়কাঠি মানে যে এজেন্ট কোনো মেয়ে পাচার করে, ধরে পাচার করে, তাকে আড়কাঠি বলে। মানে কালেক্ট করে যারা মেয়ে ডিফারেন্ট জায়গা থেকে, খবর নেয়, দেখে, খবর দেয় ওদের একে, তখন তারা অর্ডার দেয়, ছবি পাঠায়, অর্ডার দেয়, তারপরে ও ওটাকে ভুলিয়ে নিয়ে চাকরির জন্য হোক, যে কোনো কারণ, বিয়ে দেবে কোথাও, তাকে বলে আড়কাঠি। এই আড়কাঠির নাম দিয়ে আমার একটা ছবি হচ্ছে। একটা মেয়েকে এরকম করেছিল, ধরতে গেছিল, তাকে পারেনি ধরতে। আর আমি একজন ডকুমেন্টারি মেকার, গ্রামে গিয়েই প্রস্টিটিউটদের যাদের পুলিশ ফিরিয়ে আনে, তাদের বাড়ি গিয়ে গিয়ে তাদের ইন্টারভিউ নিচ্ছিলাম। মানে কিছু বলো, এক্সপিরিয়েন্স কি হয়েছিল, তোমায় তো বাঁচিয়ে দিয়েছে পুলিশ, আর কি নিয়ে এসছে। তাদের ট্র্যাজিক লাইফ বলছিল, যে নিয়ে এসছে এখানে, বাড়িতেও নিয়ে এসছে, কিন্তু কেউ আমাদের অ্যাকসেপ্ট করছে না, অদ্ভুত একটা জীবন করে দিচ্ছে, এরকম একটা অবস্থা। সেই তাদের ইন্টারভিউ করতে করতে ওরা কিছুতে কথা বলতে চাইছিল না। তো ওখানকার একটা লোকাল ছোট মেয়ে বললো ও ওদের সঙ্গে কথা বলতে পারে, আর ও খুব মানে কইয়ে বলিয়ে কইয়ে। সেই মেয়েটা মধু,
সেই মাধু বা মধু আর কি, সে তাকে ধরে সে ওদের সঙ্গে কথা বলে তারপর বলল, হ্যাঁ চলুন, বলবে কথা বলবে বলেছে, মানে রাজি করে ফেলেছে। তারপরে সেই ইন্টারভিউটা করে এবং ডকুমেন্টারি তৈরি হবে, সে আমি ফিরে আসি। আমার স্ত্রীর ওই মেয়েটাকে খুব পছন্দ হয়ে যায়, কারণ আমার মেয়ে আসলে ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গেছিল, সেটা বলতে পারে না আমার স্ত্রী। আর এই মেয়েটাকে দেখে কিরম মনে হয় যে ওর মেয়ে, মানে আমার মেয়ে, ওকে নিয়ে আসে ওখান থেকে, গরিব মেয়ে আর কি। সেই তারপরে গল্পটা আরম্ভ হয় এবং ওকে আড়কাঠিরা তুলতে আসে। মেয়েটার টার্গেট ছিল ওদের শহরে, কলকাতায় আসে তুলতে। তারপরে যে একটা ভীষণ টাসল হয়, অনেক কাণ্ড হয়। আলটিমেটলি মেয়েটাকে আমি বাঁচাতে পারি, অ্যাকশন ফ্যাকশন আছে। তো এরকম গল্প আছে। তো এইটা ছিল সাবজেক্ট, আমি বলে ভেবেছিলাম কিন্তু অনেক বড় হয়ে যাবে আমার, এই ড্রাগ শেষ করে আবার ওটা ধরলে বড় হয়ে যাবে, সেটা বলিনি। আর দেখছি সবাই বলছে, তো লোক উঠে যাচ্ছে, ছেলে মেয়েগুলো এ হয়ে যায়, বক্তৃতা শুনতে ভালো লাগছে না। যেমন গৌতম শাহ যখন বলছেন, টেকনিক্যাল সব কথাগুলো বলছেন, কিভাবে ব্রেন কিভাবে কাজ করে, এর অ্যাডিকশন কি, তাদের ভালো লাগছে না শুনতে, আমি বুঝতে পারছি। সেটা আমার বক্তৃতাটা খুব বড় করলাম না আমি। দাদা একটা বিষয় জানতে চাইবো, বা এখন থেকে যারা মানে স্কুল গোয়িং 11-12 অনওয়ার্ডস, কিন্তু তাদের মধ্যে একটা প্রবণতা দেখা যায় যে খুব কম বয়সেই সিগারেট খাওয়ার একটা প্রবণতা দেখা যায়। একটু আগে আপনি অফ ক্যামেরা আমাদের সঙ্গে গল্প করছিলেন কিভাবে একদিনে সিগারেট ছেড়ে দিয়েছেন। এই ধরনের গল্পও তো তাদের কাছে ইন্সপিরেশন হতে পারে, যদি একটু শেয়ার করেন। যদিও মানে অগাধ হাততালি হলো আমি যখন শেষ করলাম ওটা, এই গল্পটা বলে, আমার নিজের এক্সপিরিয়েন্স বা জীবন থেকে বলে, এটা মানে জীবন থেকে বলে, এটা মানে আমার সিকিউরিটিটা বলছিল বাইরের যেমন হাততালি দেয় না, মানে থামে না হাততালি 1 মিনিট, ওরকম 1 মিনিট হাততালি। তো যাই হোক, সে গল্পটা ছিল মানে কিছুই না, সিগারেট ছাড়তে পারছি না, ওদের বোঝালাম সিগারেট ধরলাম কি করে, মজা করতে করতে একটা দুটো 15 বছর বয়স কি 14 বছর বয়সে, তারপরে খেলাম না, আবার খেলাম একটা কারুর কাছ থেকে নিয়ে ফিরে। এই করতে করতে কলেজে ঢুকলাম, তারপরে দেখলাম একটা দুটো হয়ে যাচ্ছে, তারপর প্যাকেট কিনলাম, তারপরে দেখলাম বাড়তে আরম্ভ করলো। কিন্তু আমি খুব ডিসিপ্লিনড, ভীষণ বেশি তো খাবো না, অন্য লোকের খায়। তার আগে নারায়ণ বলে গেছে ওনাকে 20টার প্যাকেট 4 প্যাকেট দিনে খেত, সেই হিসেবটাও আমি পাবলিককে আবার দিলাম। 4 প্যাকেটে 80টা সিগারেট হচ্ছে, একটা সিগারেট খেতে 10 মিনিটের মতো লাগে, 7.5 মিনিট লাগে অ্যাকচুয়ালি একটা সিগারেট খেতে মোটামুটি। তাহলে 10 মিনিট টোটাল আর কি, বার করে খেতে ধরাতে ইত্যাদি। 10 মিনিট করে হলে তাহলে ঘন্টায় 6টার বেশি চেন স্মোকার, মানে একটা থেকে আরেকটা ধরালে 6টার বেশি খেতে পারবে না, তাহলে 12 ঘন্টা মানুষ মোটামুটি জেগে থাকে, মানে সিগারেট খাওয়ার মতো কন্ডিশন হতে হবে 12 ঘন্টা। বাকিটা ঘুমোবে, 8 ঘন্টা ঘুমোবে, 4 ঘন্টা ইত্যাদি ইত্যাদি করবে কাজকর্ম যা, তাহলে 12 ঘন্টাও যদি সে সিগারেট খায় তাহলে 72টা হচ্ছে, 80টা হচ্ছে না। হো করে হাসছে সবাই, এসপি হাসছে দেখলাম, হো করে, মানে 72, 8টা কম পড়ে যাচ্ছে, নারায়ণ যা বললো হিসেবটা। তো এরকম একটা সিচুয়েশন থেকে আমি 20টা সিগারেটে বেঁধে দিলাম। প্রথমে ফিল্টার উইলস খেতাম, তারপরে ক্লাসিক খেতাম, তারপরে ইন্ডিয়া কিং খেতাম। ইন্ডিয়া কিং এর 20টার প্যাকেট। আর আমার অবস্থা যেরকমভাবে উন্নতি হলো, যত ছবি হিট করলো তত উইলস থেকে ক্লাসিক, ক্লাসিক থেকে ইন্ডিয়া কিং। না, প্রত্যেকেরই জীবনে হয়, যা যা করে। আগে একটা ছোট ফ্ল্যাটে থাকে, তারপর একটা বড় ফ্ল্যাটে থাকে, তারপর একটা বাড়ি করে, হ্যাঁ, মানে উন্নতি এরকম, সিগারেটের উন্নতি হয়, সেরকমই আমার উন্নতি হয়েছিল। তো ওইটাতে কিন্তু 20টার বেশি খাবো না। 20টা শেষ হয়ে গেলে, যখনই শেষ হোক, রাত্রি 9টায় দিয়ে শেষ হয়, তারপর আর 4টে খাওয়ার স্কোপ আছে, কিন্তু আমি 21 নম্বর সিগারেটটা বার করব, এটা হচ্ছে আমার সিস্টেম। সবাই বলছে 20টাই তো অনেক, হ্যাঁ সেটা অনেক, কিন্তু তার বেশি খাবো না, ডিসিপ্লিন। এই যে ডিসিপ্লিন ভাবে আপনি নিজেকে মেনটেন করেছেন এত বছর, এটা লাস্ট একটুখানি ফিনিশ করে নি, সেটা হচ্ছে এই 20টা সিগারেট আমার যখন নাতনি হলো আমেরিকায়, তখন আমেরিকা আগে গেছি, আমি সিগারেট নিয়ে গেছি, খেয়েছি, লুকিয়ে লুকিয়ে খেতাম। কিন্তু যখন নাতনি হলো তখন সবাই বললো নাতনিকে সিগারেট খাওয়ার পরে বা আগে, মানে সেই সময় তাকে ছোঁয়া যাবে না, তার ঘরে ঢোকাটা ঠিক না, সিগারেট তো খাওয়াই যাবে না বাড়ির মধ্যে, এমনি খায় না ওরা। তখন আমি ডিসাইড করলে যাওয়ার সময় যা সিগারেট নিয়ে যাবো না এবার। তো সিগারেট নিয়ে গেলাম না, ছেড়ে দিলাম। নাতনি হলো, 1 মাস পরে ফিরে এলাম, আর আমি সিগারেট ধরিনি।
এটা খুব 7 মজা। বছর হয়ে গেছে। 7 বছর হয়ে গেছে। তার বয়সে এখন জিমন্যাস্টিক্স চ্যাম্পিয়ন সে। যে পুরো পা স্ট্রেচ করে শুয়ে পড়তে, মানে শুয়ে যায়, এবং পা ওখানে তুলে যায়, দারুণ। তারপরে সে ব্যালে করে, দারুণ দুর্দান্ত এসব শেখে, পিয়ানো শেখে, এত বড় হয়ে গেছে। কিন্তু আমার সিগারেট আর আমার কাছে ফিরে আসেনি। হ্যাঁ, বলো কি হচ্ছে? হ্যাঁ, এই যে আপনি এত ডিসিপ্লিন ওয়েতে নিজেকে মেনটেন করেছেন যখন আপনি চলচ্চিত্র জগতে ছিলেন, কিন্তু যখনই রাজনীতির জগতে প্রবেশ করলেন, এই ডিসিপ্লিনড ভাবে নিজেকে মেনটেন করা এটা কি সম্ভব হয়েছে এতগুলো বছর ধরে? আমি আসলে কোথাও ছাড়িনি আর কোথাও প্রবেশ করিনি। আমি আমার ঘর, যেটা সিনেমার সময় যে ঘরটায় থাকতাম, সেই ঘরটাতে রাজনীতিকে ঢুকিয়ে নিয়েছি, একটা চেয়ার দিয়েছি বসতে। যে বিছানা এখনো আমার, বিছানা কিন্তু এখনো পায় সিনেমায়। তো এর তো কোনো অসুবিধা নেই, আমরা একসঙ্গে বাঁচি, 3 জনে মিলে থাকি। আর কোন জায়গাটা এখন আপনাকে সব থেকে বেশি আকর্ষণ করে, রাজনীতির ময়দান নাকি সিনেমার সেই আলো আঁধার স্টেজ? সবাই জানে রাজনীতি আমার পছন্দের প্লেট নয়, ওটা খাই না আমি। সিনেমা, সিনেমা যে আমায় খাওয়ায় পড়িয়েছে, সব কিছু করেছে। এবং যদি কোনো ইডি এ যদি না, সিবিআই আমার বাড়িতে না যায়, আমার বাড়িতে গিয়ে চা না খায়, তার কারণে কিন্তু সিনেমাই সে আমার যা দেয়, তাতে আমার এমন কিছু করতে হয় না পলিটিক্যাল ফিল্ড থেকে, যাতে ইডি আর সিবিআই আমায় খুঁজবে। কিন্তু অনেকেই তো খুঁজছে আপনার সমসাময়িক যারা বা আপনার থেকে জুনিয়র, কি বলবেন? হ্যাঁ, কিন্তু দেখো, লক্ষ্য করো তুমি, তারা সবাই পলিটিক্স করছে, হার্ডকোর পলিটিশিয়ান। হার্ডকোর পলিটিশিয়ান, তারা কিন্তু ইডি সিবিআই খুঁজছে। কিন্তু যারা ফিল্মের অনেক ছেলে মেয়ে আছে, যারা হার্ডকোর অ্যাক্টর, নামি অ্যাক্টর অ্যাক্ট্রেসেস, তাদের কিন্তু সিবিআই খুঁজছে না। তার মানে কি হচ্ছে, পলিটিক্যাল টাচে আসার পর, এটা একটা মজার জিনিস আমি আবিষ্কার করলাম, তাদের ভেতর করাপশনটা এসছে, তাই না? মানিটারি এই ব্যাপারটা এসছে, যেটা একজন পলিটিশিয়ানের কেউ জেলে পড়ে দিয়েছে অনেকগুলো কেসে, এদেরও তাই, এরাও অ্যাফেক্টেড হচ্ছে। কিন্তু যারা এমনি শুধু জানি না কেন পলিটিশিয়ান নয়, যারা শুধু আর্টিস্ট, তাদের ইউজুয়ালি কাউকে ধরেনি, তাই না? কিন্তু ঋতুপর্ণাকেও কয়েকদিন আগে জিজ্ঞাসাবাদ করা হয়েছে প্রায় 5-6 ঘন্টা ধরে। ঋতুপর্ণা অন্য জিনিস, ঋতুপর্ণা সুপারস্টার, ঋতুপর্ণা সব অন্য কারোর তুলনা হয় না। আর ঋতুপর্ণা করেছে নাকি, একটা টাকা যে কেউ দিতে পারে ছবি বানানোর জন্য, কোনো একটা সোর্স থেকে টাকা পেয়েছে, সে গুড় বেচে না তেল বেচে কিছু জানে না, আমরাও জানি না। আমরা একটা ছবি করি, তাতে কি করবো? টাকা দিল, কেউ বললো আমি একটা ছবি করবো, সে পয়সা দিল, তো আমরা ছবি করলাম। তার সঙ্গে কিসের যোগাযোগ? রেশন কেলেঙ্কারি। ঠিকই বলছে ও, আমার মনে হয় না এই যোগাযোগটা আছে ওর। কোথাও গিয়ে কি মনে হয় রাজনীতির ময়দানে যে সমস্ত আর্টিস্টরা এসছেন, রাজনীতিতে এসে তাদের মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে বলে? এমনি জেনারেল হচ্ছে একটা গোষ্ঠী আমরা লুজ করে যাচ্ছি। যখন আমার সবাই ভালোবাসতো যেটা, তাহলে তো একটা পার্সেন্টেজ, সে হয়তো সিপিএম, সে হয়তো বিজেপি বা অন্য পার্টি হতে পারে, তারা আমাকে সেইভাবে ভোট যারা দেয় না আমাকে, তারা সেইভাবে আমাকে ভালোবাসবে না, আমার ছবিও ভালোবাসবে না। তার মানে একটা ডিভিশন হয়ে যায়, এটা হয়। আমি আমি ফিল করেছি। মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে বলে? এমনি জেনারেল হচ্ছে একটা গোষ্ঠী আমরা লুজ করে যাচ্ছি। যখন আমার সবাই ভালোবাসতো যেটা, তাহলে তো একটা পার্সেন্টেজ, সে হয়তো সিপিএম, সে হয়তো বিজেপি বা অন্য পার্টি হতে পারে, তারা আমাকে সেইভাবে ভোট যারা দেয় না আমাকে, তারা সেইভাবে আমাকে ভালোবাসবে না, আমার ছবিও ভালোবাসবে না। তার মানে একটা ডিভিশন হয়ে যায়, এটা হয়। আমি ফিল করেছি, হয় এটা। রাজনীতির ময়দানে দীর্ঘদিন কাজ করছেন। এর আগে যখন চলচ্চিত্রের জন্য আপনি কাজ করতেন, বিভিন্ন জায়গায় গেছেন, বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে ওঠা বসা হয়েছে, দীর্ঘ অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতা কি রাজনীতির ময়দানে যখন কাজ করেছেন কোনোভাবে আপনাকে হেল্প করেছে? রাজনীতির ময়দানে ওই ওই সিনেমার এটা, না, আপনি যখন কোনো জায়গায় সিনেমার শুট করতে গেছেন, সেখানকার মানুষের সঙ্গে কথা বলেছেন, তাদের আদব কায়দা সবকিছু সম্পর্কে জেনেছেন, পরিচিত হয়েছেন, সেই যে অভিজ্ঞতা আপনি গ্যাদার করেছেন, রাজনীতি করতে গিয়ে মানুষের সঙ্গে মিশতে গিয়ে, সেটা কি কোথাও কাজ করেছে? হ্যাঁ করেছে। কিন্তু ইউজুয়ালি আমরা রাজনীতিতে যেভাবে লোকের পাশে এসে যাই, মানে গা ঘষাঘষি করি, সেটা তো সিনেমা হয় না, সিনেমা দূরের। আমি এখানে বসে আছি, আমার ছবি ওখানে চলছে, হলে চলছে, এরকম হয়।
সেই জন্য অত কিছু ক্লোজনেস থাকে না, সেটা উত্তম দারও ছিল না বা অন্য আর্টিস্টদেরও ছিল না, সুচিত্রা সেনের ছিল না, প্রয়োজন হয়নি। কিন্তু আমাদের ক্ষেত্রে যারা পলিটিক্সে এসে তারা এইটাতে মিশে আমার মনে হয় একটুখানি তার ওই এটা গ্ল্যামার বা এটা কমে, ডিগনিটি একটু কমে যায়। তো সেটা আমার কাজে লেগেছে, এটার এফেক্টটা কাজে লেগেছে ওটাতে, আবার ফিল্মের গ্ল্যামারটা কাজে লেগেছে ভোট পেতে। রেসিপ্রোকাল, মানে দুদিকেই কাজ করেছে খুব ভালো। কিন্তু অত ক্লোজনেসে আসাটা এক্সপিরিয়েন্সের জন্য খুব ভালো, পলিটিক্সের জন্য খুব ভালো, কিন্তু ফিল্মের জন্য খুব ভালো না। কারণ এর ভিতরে একটা মিস্ট্রি আছে সিনেমার সঙ্গে, অনেক রকম চরিত্র করার মজা আছে যেটা আমি নই। এখানে আমাকে আমিই হতে হয় পলিটিক্সে, একটাই চরিত্র, সেটা আমি, কিন্তু ওখানে অনেক চরিত্র। সেই জন্যে ওই ডিস্টেন্সটা থাকাটা ভালো, যাতে রহস্যটা থাকে। একদম লাস্ট প্রশ্ন একটা করব, বারাসাতের সঙ্গে এতদিনের একটা সম্পর্ক, অবশ্যই সেটা পলিটিক্যাল সম্পর্কটা সবার আগে, কিন্তু পলিটিক্যাল সম্পর্কের থেকে যে ভালোবাসাটা পেয়েছেন সেটার মানে পরিমাণটা বেশি, নাকি চলচ্চিত্র করতে গিয়ে বারাসাতের মানুষের থেকে যে ভালোবাসাটা পেয়েছেন সেটা বেশি? কি মনে করলেন, মানে ট্যালিতে কি বলবেন? এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। আমার কাছে এটা খুব ক্লিয়ার নয়, এটা কেউই বলতে পারবে এটা ক্লিয়ারলি যে কোনটা বেশি। তবে এটা আমি বুঝি যে ফিল্মের জন্য ভোট আমি অনেক বেশি পাই, ফিল্ম স্টার বলে। কিন্তু মজা আছে এইটা, সেটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি চিরঞ্জিত এই মানুষটা পলিটিক্স করার জন্যে তার একটা পরীক্ষা হয়ে গেছে, যা থেকে সে একজন সৎ মানুষ, এটা সিনেমা করার জন্য কোনোদিন প্রমাণিত হয়নি, সেটা কিন্তু পলিটিক্স করতে গিয়ে প্রমাণিত হয়েছে। মানে বলা যেতে পারে এটা আপনার একটা গিফট। হ্যাঁ, এটা জীবনের সবচেয়ে বড় পাওয়া। এত বড় পাওয়া তো সিনেমার আর্টিস্ট কোনোদিন পেতে পারবে না। যেটা আমি পেয়েছি সেটা হচ্ছে, যে কোনো লোক আমায় গিয়ে বলে আমার একজন বন্ধু আছে ওখানে, আমার একজন ভাই আছে ওখানে বারাসাতে থাকে, একজন আছে কাজ করে আমার বাড়িতে, সে এসেছিল, বলছিল একজন, কে বলছে যে ওই লোকটার কোনো তুলনা হয় না, ও অসম্ভব সৎ, অসম্ভব, মানে ওর ওখানে যারা থাকে তারা প্রচণ্ড ভালোবাসে। এই যে মানুষটার ভ্যালুয়েশন একটা করা হয়েছে, যেটা সবচেয়ে বড় পাওয়া আমার, সেটা বারাসাত না হলে হতো না, পলিটিক্সে না হলে হতো। অনেক অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম চিরঞ্জিত চক্রবর্তীর সঙ্গে, এবং তার সঙ্গে কিন্তু বেশ কিছু আলো আঁধারির জগৎ থেকে শুরু করে, অর্থাৎ রিয়েল লাইফ থেকে রিল লাইফ, সামগ্রিক আলোচনা আমরা করলাম এবং খুব সংক্ষিপ্ত আলোচনা। আগামী দিনে নিশ্চয়ই বিধায়ক চিরঞ্জিত